হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন অল অফ ইউ। আজকে আমাদের যে পডকাস্ট, সেই পডকাস্টে আমরা পেয়ে গেছি একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং তার সাথে ওয়াসিম ওয়েলনেস একাডেমির ফাউন্ডার, একজন মার্শাল আর্টিস্ট, টিচার এবং তার সাথে তিনি মেন্টাল হেলথ রিলেটেড গবেষণা, এই সমস্ত কিছু থেকে তিনি ইন্ডিপেন্ডেন্ট একজন রিসার্চের সঙ্গে যুক্ত আছেন। অনেক অনেক কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ রাজ। তো আমাদের আজকে এই পডকাস্টের উদ্দেশ্য হলো স্যার যে স্বাস্থ্য নিয়ে আমাদের কিছু আলোচনা আমরা আপনার সাথে করব এন্ড কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন আপনার জন্য থাকবে এন্ড আমরা সেই প্রশ্নগুলো করে বিভিন্ন মানুষের যে মনের যে কিছু কিছু প্রশ্ন থাকে স্বাস্থ্য নিয়ে, তো সেইগুলোই আমরা তুলে কয়েকটা প্রশ্ন বেছে বেছে রেখেছি, সেগুলোই আমরা ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ মিরাজ ফর ইনভাইটিং মি। ওয়েলকাম স্যার ফর দিস গ্রেট পডকাস্ট and nice to meet you. থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা শুরু করি স্যার। তো আমাদের প্রথম প্রশ্ন স্যার, যে সুস্থ থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস কি? দেখো, এর অনেকগুলো রিজন আছে। যে সুস্থ বলতে এখানে একটা মানুষকে যদি ইন জেনারেল বলি আমরা যে সুস্থ কিভাবে থাকবে, প্রথম কথা হচ্ছে তাকে তার নিজের বডিকে বুঝতে হবে। বোঝা মানে কি, যে তার জন্য কতটা পরিমাণের খাওয়ার প্রয়োজন এবং তার কতটা পরিমাণ ঘুমানোর প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণে তাকে পানি খেতে হবে। এছাড়াও তাকে একটু এক্সারসাইজ করতে হবে এবং চিন্তা মুক্ত একটু লাইফ তাকে ব্যালেন্স করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে সে একটু ফিট থাকবে বা স্বাস্থ্যসম্মত ব্যক্তি হতে পারে। স্যার আমাদের মানে বিভিন্ন জন আছেন, আমরা প্রশ্ন পাই বিভিন্ন জায়গায়, আমরা উঠা বসা করি, তো সেইখান থেকে একটা প্রশ্ন উঠে আসে। আপনি বললেন যে একটা ঘুমের প্রয়োজন এবং চিন্তা মুক্ত থাকা দরকার, কিন্তু বেশিরভাগ মানুষই বলছেন যে আমরা চিন্তা মুক্ত নয়, যখনই আমরা ঘুমোতে যাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ওই সমস্ত চিন্তাগুলো আসছে এন্ড তারা 2-3 বেজে যাচ্ছে, তাও ঘুম আসছে না। তো সেই ক্ষেত্রে এটা একটা কমন প্রবলেম ফর ইন্ডিয়ান পিপল। এটা কমন প্রবলেমটা কি, যে অ্যাকচুয়ালি আমরা যেমন কোন একটা কাজে যাই তার জন্য আমরা একটা প্রিপারেশন নিই তো, এবং আমরা একটা কোনো এক্সাম দিতে গেলে তার জন্য প্রিপারেশন নিই, বাড়ি থেকে বেরোলে একটা প্রিপারেশন নিই, কিন্তু আমরা ঘুমানোর জন্য কি কোনো প্রিপারেশন নেই? কোনোদিন নেই কি? কোনোদিন নেই না। তার মানে ঘুমানোর সময় একটা মানে নাইট অ্যাফার্মেশন বলে কিছু কোড হতে পারে, যে রাত্রে বলা যে আমি আজকে সারাদিন খুব দারুণ কাজ করেছি, এখন আমার ঘুমানোর টাইম এবং আমি এখন ঘুমাতে যাচ্ছি, সমস্ত চিন্তা আমার মুক্ত, এইরকম অ্যাফার্মেশন নিজের সাথে নিজে বলে ঘুমানো যেতে পারে। তবে একটা জিনিস আছে, 2-3টে জিনিসকে একটু ধ্যান রাখতে হবে। রাত্রের খাবারটা একটু হালকা পরিমাণে খেতে হবে, ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে খাবারটা শেষ করতে হবে, আর রাত্রে ঘুমানোর 40 থেকে 45 মিনিট আগে মোবাইল ফোন ইউজ বন্ধ করতে হবে এবং একটা নির্দিষ্ট টাইমে ঘুমাতে হবে। তাহলে কি হবে, আমাদের এই ঘুমটা আসবে। ধন্যবাদ স্যার আপনাকে। নেক্সট কোশ্চেন তাহলে আমরা করি। তো প্রতিদিন কতক্ষণ প্রতিদিন ব্যায়াম করা উচিত? প্রত্যেকদিন অ্যাকচুয়ালি আমরা জানি যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনেক ডেফিনেশন আছে, অনেক ব্যাখ্যা আছে এবং বিভিন্ন রিসার্চ এবং বিভিন্ন জার্নালে ভিন্ন ভিন্ন মানে মতামত আছে সায়েন্টিস্টদের। তবে আমার মনে হয় যেটা, যে একটা অ্যাডোলেসেন্ট ব্যক্তি, একটা অ্যাডাল্ট ব্যক্তি, সুস্থ স্বাভাবিক ব্যক্তির পর্যাপ্ত 7 থেকে আমরা 8 ঘন্টা বা 9 ঘন্টা কনসিডার করতে পারি যে ঘুম তার জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঘুমটা ডিপ হওয়া উচিত, মানে ডিপ স্লিপ হওয়া উচিত। ডিপ স্লিপ অর্থাৎ যে সে ঘুমাতে ঘুমাতে রাত্রে 2 বার বা 3 বার উঠছে, ইটস নর্মাল, কিন্তু সে ঘুমাতে ঘুমাতে রাত্রে 5 বার 6 বার ঘুম ভেঙে যাচ্ছে, বিরক্তি ভাবে ঘুমাচ্ছে এবং ঘুম আসছে না, বারবার মানে বেডে উঠছে বসছে, এইরকম হলে তাহলে কিন্তু সেটা আমরা 7 থেকে 9 ঘন্টা কাউন্ট হচ্ছে না। ডিপ স্লিপ নিয়ে আমরা বলতে পারি 7 থেকে 9 ঘন্টা ঘুমানো ব্যক্তির জন্য নরমাল। আর স্যার ব্যায়াম করাটা কতক্ষণ দিনে? ব্যায়ামটা দিনে যেটা আমরা বলতে পারি যে 2 থেকে 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট ব্যায়াম করতে পারে, যেটা একটু হেভি ওয়েট ব্যায়াম এক্সারসাইজ এরকম করতে পারে। আর যদি কোনো অসুস্থ বা বয়স্ক ব্যক্তি হয় তাদের জন্য নর্মাল 15-20 মিনিট নর্মাল স্ট্রেচিং, নর্মাল ব্যায়াম এক্সারসাইজ চেয়ারে বসে হোক বেডে বসে হোক এরকম করতে পারে।
এরপরে প্রশ্ন স্যার আমার কাছে যেটা হচ্ছে যে সেটা যে বিভিন্ন আমরা ব্যক্তি দেখেছি তারা সমস্ত কিছু খাওয়া দাওয়া করে কিন্তু পানিটা ঠিকঠাক খাচ্ছে না। হ্যাঁ, তো আমরা পানির প্রশ্নেই আসবো বা জলের প্রশ্নে আসবো যে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করা উচিত? হ্যাঁ, এটা একটা স্বাস্থ্য একটা ভালো থাকার জন্য সব থেকে একটা দারুণ মানে উপাদান বলা যেতে পারে যে পানি। পানি সারাদিনে একটা অ্যাডাল্ট ব্যক্তির 3 থেকে 3.5 লিটার পানি পান করা তার জন্য স্বাভাবিক। মানে 3 থেকে 3.5 লিটার যদি নাও পান করতে পারে, মোটামুটি 2 লিটারের নিচে না নামা আর 4 লিটারের ওপরে না ওঠা, মোটামুটি 2-2.5 এরকম পান করলে তার জন্য এনাফ বা যথেষ্ট। আর স্যার যদি ধরুন সেই ব্যক্তিটি 2 লিটার পান করলো না, তার থেকে কম করছে বা তার খুব ন্যূনতম করছে, সেই ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? সেই ক্ষেত্রে আমাদের বডির একটা যে প্রসেসিং আছে, আমরা যা কিছু ফুড গুলো ইট করি বা ভক্ষণ করি যেগুলো, সেগুলোকে প্রসেসিং করতে গেলে, অর্থাৎ সেই আমরা তো জাস্ট খাদ্য খাই, সেই খাদ্য থেকে যে উপাদানগুলো আছে প্রোটিন, ভিটামিন, লিপিড, খনিজ মৌল, এইগুলোকে বার করতে গেলে আমাদের বডিতে পানি দরকার, ওয়াটারের প্রয়োজন আছে, যেগুলো কি করে এই প্রসেসিং গুলো সাহায্য করে। ফলে আমাদের বডিতে যখন পানির অভাব হয়, তো আমাদের বডি তার জায়গায় কি করে আমাদের চর্বি বা আদার্স মেটেরিয়ালস গুলো ইউজ করে, ফলে একটা লং টার্মে গিয়ে আমাদের একটা ক্ষতি হয়। এবং যখনই আমরা এরকম পানির প্রবলেম হয়, আমাদের বডিতে নানা রকম প্রবলেম আমরা দেখতে পাই, এবং মানে তখনই আমাদেরকে ওই মানে ওআরএস এই ধরনের আমাদের প্রয়োজন হয়। এই জন্য পানি পান করা উচিত, প্রত্যেকটা সচেতন হেলথ রিলেটেড সচেতন ব্যক্তি পানি পান করা উচিত। দারুণ দারুণ স্যার, আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারছি। Thank you. সেই জন্য আমি প্রিয় দর্শক বন্ধু যারা আপনারা যেখান থেকে দেখছেন এই পডকাস্টটা, সেই জন্য আমি অনুরোধ করব যাতে আপনারা যারা এখনো এই চ্যানেলটি অর্থাৎ ওয়াসিম ওয়েলনেস একাডেমিটাকে ফলো বা ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু বান্ধবরাও এই পডকাস্ট থেকে উপকৃত হতে পারে। স্যার পরের প্রশ্ন করি, ওকে, ওজন কমানোর সবচেয়ে কার্যকর উপায় কি? এটা সব থেকে কমন এবং ভালো প্রশ্ন। আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে ওজন কমাতে গেলে মনে হয় যে আমরা একটু সকালের খাবারটা বাদ দিয়ে দিই, ব্রেকফাস্টটা, বা রাত্রের খাবারটাকে স্কিপ করে দিই, অনেক মানুষ করে। বা অনেকে কি হয়, রাতারাতি আচমকা ভাবে যে আমি কাল থেকে ওজন কমাবো এবং ফুল রেডি, 2-3 দিন খাওয়া বন্ধ, ডায়েট ব্যালেন্স, এবং হলো 4 দিনের দিন বিয়ে বাড়িতে গিয়ে আবার এক্সেসিভ খাচ্ছে, আবার ব্যাক টু নর্মাল, আবার সেই আগের অবস্থা। এর জন্য দেখো, ওজন বেড়েছে কিন্তু একদিনে নয়, ভাবতে হবে ওজন বাড়ছে, দীর্ঘদিনে ওজনটা বৃদ্ধি হয়েছে। তাহলে সেই দীর্ঘদিনে ওজন বৃদ্ধি হওয়াকে কমাতে গেলে দীর্ঘদিনই প্রয়োজন আছে। অর্থাৎ আমাদের একটা চিন্তা ভাবনা যে আপনি যতটাই ওজন কমাতে চান, আপনাকে একটা টার্গেট রাখতে হবে যে আমি সপ্তাহে 500 গ্রাম ওজন কমাবো। সেই অনুযায়ী আপনাকে লং টার্ম মিনিমাম 5-6 মাসের একটা টার্গেট নিয়ে আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। কি করবেন, আপনি যতটা খান তার থেকে একটু কম খাবেন, আর বেশিরভাগ চেষ্টা করবেন ক্যালোরি কম খাওয়ার। আর যদিও ক্যালোরি খান, তাকে বার্ন করার চেষ্টা করবেন, অর্থাৎ দৌড়াদৌড়ি, এক্সারসাইজ, খেলাধুলা, এই স্ট্রেচিং, এগুলো করলে কি হবে, ক্যালোরি বার্ন হবে। ফলে কি হবে, আর যত পারবেন কম পরিমাণে কার্বোহাইড্রেট ভক্ষণ করবেন এবং বেশি পরিমাণে প্রোটিনকে খাওয়ার চেষ্টা করবেন। স্যার এই যে তাহলে প্রোটিন বা কার্বোহাইড্রেট এইগুলো কোন কোন খাদ্য থেকে, সেটা যদি একটু বলে দিতেন তাহলে। এগুলো দেখুন, আমরা আমাদের যে দৈনন্দিন যে খাবারগুলো, তার মধ্যে আমরা বলতে পারি যে ভাত, এগুলোতে বেশি কার্বোহাইড্রেট থাকে। আর প্রোটিন আমরা বিভিন্ন ডিমে পেতে পারি, মাছ, মাংস, বেশিরভাগ শাকসবজি, গ্রিন ভেজিটেবল যেগুলো, সেগুলো বাঁধাকপি হোক, ফুলকপি হোক, ওলকপি হোক, এই ধরনের জিনিসগুলোতে আমরা বেশি পরিমাণে প্রোটিন পাবো। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় বেশি বেশি শাকসবজি খাওয়ার, আর শসা, গাজর, এই রিলেটেড খাদ্যগুলোকে খাওয়ার, এবং বিভিন্ন আমরা ফলও খেতে পারি। ভাত অর্থাৎ কার্বোহাইড্রেটটাকে আমরা কম খাবো। আর মাথায় রাখতে হবে যে ওজন কমাতে গেলে শুধু খাওয়ার দিকে ধ্যান নয়, আমরা খাওয়াটাকে যদি 80% ধরি, বাকি কিন্তু স্লিপ, বাকি পানি ঠিক করে কনজিউম করা, আর তার সাথে সাথে এক্সারসাইজ করা, 3টে মাথায় রাখতে। আচ্ছা, অনেকে মনে করেন যে এই যে মানে ভুঁড়িটা কমাতে গেলে, মেদ কমাতে ঝরাতে গেলে এটাকে যেতে হবে, কোনো জিমে যেতে হবে, করতে হবে। বেশিরভাগ মানুষই মনে করেন আমার কাছে জিম নেই, আমি কিভাবে শুরু করবো। হ্যাঁ, এটা একটা আমাদের সমাজে একটা মিথ বা ভ্রান্ত ধারণা আছে। সত্যি কথা বলতে, আমি আজও পর্যন্ত কোনো জিমে পার্টিসিপেট করিনি বা অংশগ্রহণ করিনি। যদি হয়তো এক-আধবার দেখতে গেছি, কিন্তু ভর্তি হই বা ট্রেন নিই। আমার মনে হয় কোনো জিমের প্রয়োজন নেই। কোনো ব্যক্তি যদি নিজের লাইফে সিরিয়াস হয় আর যদি কনসিস্টেন্সি ফলো করে, আমি বলবো জিম ছাড়াও সে তার ভুঁড়ি কমাতে পারে।
কিভাবে? সে একটা টার্গেট রাখতে হবে, আমি প্রত্যেক দিন 20 মিনিট দৌড়াবো, 20 মিনিট, আর 10 মিনিট এক্সারসাইজ করবো, 30 মিনিট ইচ অ্যান্ড এভরি ডে, প্রত্যেক দিন। কোনো কোনো দিন যদি বাদ যায় কোনো ব্যাপার নয়, আবার নেক্সট ডে থেকে চালু করবে, এবং কার্বোহাইড্রেট কম খাবে। এবং কিছু এক্সারসাইজ আছে, কিছু সিট আপ আছে, কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমি আমারই চ্যানেলে ওয়াসিম ওয়েলনেস একাডেমিতে দেখেছি, সেটা ভিউয়ার্সদেরকে বলবো, বা তারা যেন দেখে। সেখানে বিভিন্ন টাইপের ডিফারেন্ট টাইপ অফ এক্সারসাইজ আমি দেখিয়েছি। সেগুলো যদি তারা করে এবং কন্টিনিউয়াসলি এইভাবে করে, আর বেশি বেশি পানি আর সালাদ যদি খায়, টক জাতীয় জিনিস, তাহলে কি হবে, চর্বি বা মেদ গলতে সাহায্য করবে, এবং ইজিলি সে 5-6 মাসের মধ্যে একটা রেজাল্ট ফল দেখতে পাবে। নেক্সট কোশ্চেন হ্যাঁ, করি। অবশ্যই। আপনাকে খুবই ভালো লাগছে আজকে আপনার সাথে বসতে পেরে, Okay. যে অনেক কিছু আমি জানতে পারছি। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা, সেটা যে ভাত খেলে কি সত্যি মোটা হয়ে যায় মানুষ? না, এটা না, উত্তর হবে না। ভাত খেলে মানুষ মোটা হয়ে যায় না, ভাত খেতে হবে। ভাত হচ্ছে সোর্স অফ কার্বোহাইড্রেট, যেখান থেকে কি হয়, আমাদের কাছে শক্তি আসে, যেই শক্তি আমাদের ব্রেন, আমাদের নার্ভ সেলগুলোকে কাজ করতে বা ফাংশন করতে সাহায্য করে। ভাত খাবো, কম খাবো, আর বেশি আমি বলবো মানুষ জাঙ্ক ফুড অর্থাৎ ফাস্ট ফুড, পিৎজা, বার্গার, এই ধরনের, এবং কোল্ড ড্রিঙ্কস, বাজারে যে বিভিন্ন বেরিয়েছে এখন কোল্ড ড্রিঙ্কস, প্রোটিন শেক, এইগুলো হচ্ছে মানে খুব ভালো জিনিস নয় আমাদের বডির জন্য। এই জন্য এগুলোকে অ্যাভয়েড করে আমাদেরকে চলতে হবে, এবং আমাদেরকে চেষ্টা করতে হবে এক্সারসাইজ এইগুলো করার, তাহলে কিন্তু আমরা রোগা হতে পারি। বিভিন্ন বাবা মায়েরা আমরা দেখেছি, যে আপনি যেটা বললেন যে প্রোটিন শেক, যে ব্যাপারটা বললেন, বিভিন্ন বাবা মায়েরা কিন্তু প্রোটিন শেকটাকে প্রোটিন আছে এই ভেবে কিন্তু খাইয়ে দেয় তার বাচ্চাদেরকে। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? আমি বলবো যে এইগুলো কৃত্রিম ভাবে বানানো, এইগুলোকে অ্যাভয়েড করে আমাদের যে দৈনন্দিন যে লাইফস্টাইল আছে, আমাদের যে গ্রিন ভেজিটেবল আছে, সেগুলোকে আমি বেশি প্রেফার করবো। সেগুলো যদি আমরা কনজিউম করি বা সেগুলো যদি টেক করি আমরা, ফলে কি হবে, আমরা এই প্রোটিনের ঘাটতি আমাদের আসবে না। আর আমি বুঝলাম বা কি করে যে আমার শরীরে প্রোটিনের ঘাটতি আছে, উইথাউট মিনস মেডিকেল ডক্টর, তাই না, যে জানেইনি, আমরা নিজে নিজেই ভাবছি, তাহলে এটা কিন্তু আমি বলবো যে না খাওয়া, এর থেকে বরঞ্চ ন্যাচারাল পানি, ওয়াটার খা, এমনি নর্মাল ভেজিটেবল খা, এক্সারসাইজ করো, দ্যাটস এনাফ ফর এভরিওয়ান। পরের প্রশ্ন আমার কাছে হলো, স্যার, চিনি নাকি তেল, কোনটি শরীরের জন্য বেশি ক্ষতিকর? ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ট্রিকি। চিনি নাকি তেল? আমার মতে বলে দুটো জিনিসই খারাপ, কিন্তু যদি আমি বেশি প্রেফার করি তাহলে বলবো যে চিনি। কারণ চিনি কি হয়, এমন একটা জিনিস যেটা আমাদের বডির মধ্যে যদি বেশি পরিমাণে ঢোকে, আমাদেরকে কি হবে, খুব দ্রুত আমাদের মধ্যে সুগার লেভেলকে হাই করে দেয় এবং আমাদেরকে মোটা হতে সাহায্য করে। এই জন্য বলবো চিনি, আমরা ভাবি যে আমরা তো চিনি খাইনি, আমরা যে মিষ্টি জাতীয় বিস্কুট খাচ্ছি তার মধ্যে চিনি আছে, আমরা চকলেট খাচ্ছি তাতে চিনি আছে, আমরা কোনো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, বিভিন্ন ফ্রুটি হোক, মাজা হোক, তার মধ্যে চিনি আছে, বিভিন্ন খাবার খাচ্ছি, প্যাকেজিং খাবার, তাতেই লেখা আছে সুগার এত পয়েন্ট এত। এই জিনিসগুলো, সব চিনিগুলো একসাথে এসে আমাদের শরীরে কম্পাউন্ড হচ্ছে, ফলে এইগুলোকে আমাদেরকে ধ্যান রাখতে হবে। এছাড়াও তো মিষ্টি, এই জিনিসগুলোকে বাদ দিতে হবে। আর তবে বলবো তেলও মানে একটু চেষ্টা করতে হবে যে যাতে অরিজিনাল তেল, আর যত পরিমাণে কম খাওয়া যায় আমাদের বডির জন্য বেটার। প্রতিদিন ডিম খাওয়া কি নিরাপদ? অবশ্যই প্রতিদিন ডিম খাওয়া নিরাপদ, তবে তার একটা লিমিটেশনস আছে, যে আমার বডি কতটা হজম করতে পারছে, আমার পাকস্থলী কতটা স্ট্রং সেগুলোকে হজম করার জন্য। তবে একটা সুস্থ স্বাভাবিক ব্যক্তির জন্য বলবো দিনে 3-4টে ডিম খাওয়া এনাফ, যথেষ্ট। 3-4টের বেশি? 3-4টে বেশি হলে দরকার নেই, 2-3টে যথেষ্ট তার জন্য। অনেক আমাকে ভালো লাগছে, কিন্তু মানে আজকের পডকাস্টটা কতক্ষণ চলবে আমি জানি না, কিন্তু আরো বেশি দিন যদি আপনাকে পাওয়া যায়, অবশ্যই আমি আবার পডকাস্ট করব আপনাকে সঙ্গে। আবার একটা একই রিলেটেড প্রশ্ন আমি যেটা আগে করেছি, যে জিমে না গিয়েও কি ফিট থাকা সম্ভব? হ্যাঁ, আগেই বললাম যে জিমে না গিয়েও ফিট থাকা সম্ভব। জিমে না গিয়ে আপনি যেভাবে ফিট থাকতে পারেন সেটা হচ্ছে যে আপনাকে প্রত্যেক দিন 20 থেকে 30 মিনিট এক্সারসাইজ করতে হবে, ডায়েটটাকে ঠিকঠাক ফলো করতে হবে আপনাকে। 3 নম্বর হচ্ছে আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে, পানি খেতে হবে পর্যাপ্ত, আর আপনাকে ফাস্ট ফুড বাদ দিতে হবে, তাহলে আপনি ফিট থাকতে পারেন। জিমে না গিয়ে হ্যাঁ, তাহলে আমি সাইকেলিং করতে পারেন। আচ্ছা,
অনেকে মনে করেন যে জিম নেই আমার কাছে কোনো না, ওটা কোনো নেই, ব্যাপার আমি না। কিভাবে কি ফিট না, 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 কোনো ব্যাপার পরের প্রশ্ন আমার কাছে যে সকাল নাকি সন্ধ্যায় ব্যায়াম করা বেশি উপকারী, সকাল না সন্ধ্যায়? না, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে সকাল না সন্ধ্যায় ব্যায়াম করা বেশি ভালো। তবে এটা আপনার বডি যদি যেভাবে নেয়, আপনার এনভায়রনমেন্ট যেভাবে সাপোর্ট করে, যে আপনার কাছে মর্নিং এ টাইম নেই, আপনি সন্ধ্যায় বা সন্ধ্যায় টাইম নেই মর্নিং, আপনি সেটা করতে পারেন। ব্যায়াম ব্যায়াম বা এক্সারসাইজ করাটাই বেশি ইম্পর্টেন্ট, সকাল সন্ধ্যাটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়। তবে যদি জানতে চান যে কোনটা, মানে আমি আমার তরফ থেকে 100 প্রায়োরিটি দেবো, আমি বলবো মর্নিং। কেন? কারণ মর্নিং এ যদি আপনি এক্সারসাইজ করেন, আপনার সারাদিন একটা হিউজ এনার্জি থাকবে, যার দ্বারা আপনার সারাদিনের কাজকর্ম খুব ইজিলি আপনি হ্যান্ডেল করতে পারবেন উইথাউট মেন্টাল ট্রাভেল বা প্রবলেম। মানে এটা নিয়ে দ্বন্দ্ব হয় যে হ্যাঁ, সকালে অবশ্যই। অনেকজন সন্ধ্যায় এরা এটা নিয়ে করতে থাকে। আচ্ছা, মানসিক চাপ শরীরের উপর কি ধরনের প্রভাব ফেলে? হ্যাঁ, মানসিক চাপ আমাদের বডির উপরে প্রভাব ফেলে। যেমন দেখুন, মানে আমরা দুটো জিনিস জানি, যে চিন্তা, কিন্তু এর একটা টার্ম আছে দুশ্চিন্তা। একটা চিন্তা, একটা দুশ্চিন্তা। থিঙ্কিং ইজ গুড, বাট এনজাইটি অ্যান্ড ডিপ্রেশন ইজ নট গুড ফর এনিওয়ান। তো চিন্তা হচ্ছে একটা কোনো জিনিস হয়েছে, একটা কোনো প্রবলেম, তাকে নিয়ে চিন্তা করো। তোমার হাতে যতটা অ্যাক্সেস আছে, তুমি যতভাবে পারো করো, না তো কারোর হেল্প নাও, এক্সপার্টদের সাহায্য নাও, ঠিক আছে। তো দুশ্চিন্তা মানে এইটা নিয়ে অনেক কিছু ভাবা, আমি এই হবে নি, ওই সেই, আমার কি হবে, এইভাবে কিভাবে করলে হবে, এইরকম। এটা না করা। আর এইটা কিভাবে প্রভাব ফেলে, এই একটা দুশ্চিন্তা বা এনজাইটি আমাদের পুরো ডেইলি লাইফ শিডিউলটাকে চেঞ্জ করে ফেলে। মানে আমাদের মর্নিং এ দৌড়ানো বন্ধ করে দেয়, আমাদের এক্সারসাইজ বন্ধ করে দেয়, খাওয়া বন্ধ করে দেয়, খেলাধুলা বন্ধ করে দেয়, ফ্যামিলির সঙ্গে কথাবার্তা, হাসি খুশি ফ্রেন্ডদের সাথে মিট করা, দেখা করা, নিজের স্টাডি করা, পড়াশোনা করা, এগুলো সব বন্ধ করে দেয়। ফলে কি হয়, এইরকম যখন লং টার্ম চলতে থাকে আমাদের হ্যাবিটেশন, ফলে আমরা সেটা 2 সপ্তাহ বেশি হয়ে গেলে আমরা ডিপ্রেশনে পড়ে যাই এবং আমাদের কিছু ভালো লাগে না, আমরা খালি ফোন ইউজ করি আর এই চিন্তাগুলো করি। ফলে এটা একটা প্রবলেমে চলে যায়, আস্তে আস্তে সাইকোলজিক্যাল প্রবলেমে চলে যায়। এই জন্য বলবো যে এইটা আমাদের শরীরকে খুব প্রবলেম করে, কিন্তু এর একটা সলিউশন কি, যে যত প্রবলেম দুনিয়াতে আছে তার সলিউশন আছে। সলিউশন নেই এরকম কোনো প্রবলেম পৃথিবীতে নেই, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যদি কোনো প্রবলেম হয় তার একটা ওয়ে আউট বার করা যায়, সেটাকে চেষ্টা করতে হবে বার করা, এবং এক্সারসাইজ করতে হবে, এবং একটু হাঁটাহাঁটি, খেলাধুলা করতে হবে, একটু গল্প গুজব করতে হবে বন্ধু বান্ধবের সাথে। এতে কি হয়, অ্যান্ডরফিন আর ডোপামিন নামক হরমোন আমাদের ব্রেন থেকে রিলিজ হয়, যেগুলোকে আমরা হ্যাপি হরমোন বলি। এর ফলে আমাদের এই ডিপ্রেশন, এনজাইটি একটু ঠিকঠাক হয়ে যায়, এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করতে হবে, যেটা আমাদের এই যে টক্সিক হরমোনগুলোকে রিডিউস করতে সাহায্য করে। আমার কাছে যে প্রশ্ন হলো, ধরুন কারো কাছে কোনো বন্ধু নেই, একজন ব্যক্তি তার কাছে কোনো বন্ধু নেই, এরকম অনেক সময় হয় যে বন্ধুরা গেছে 1 মাস 2 মাস, এরকম নেই, তার কাছে একা। তো সেক্ষেত্রে সে দুশ্চিন্তা মুক্ত কিভাবে থাকবে? কারণ আপনি যেটা বললেন যে কিছুদিন সে যদি এরকম বন্ধুদের সাথে না মেলামেশা করে, কারোর না, পরিবারের সঙ্গে শুধু না মেলামেশা ফ্রেন্ড করে, নয়, মানে এটা একটা প্রবলেম। যেমন সে ব্যক্তিকে হচ্ছে তার নিজের কাজকর্মের সাথে ব্যস্ত থাকা উচিত, তার নিজের যে কাজকর্ম আছে সেটার সাথে ব্যস্ত থাকে, এবং সে যেখানেই বেশি খুশি হয় যেটা করে, সে সেই রিলেটেড কাজকর্ম যেন করে, সেই কাজকর্মগুলো যেন গুড হয়, ভালো, এরকম একটা, তাহলে এটা হতে পারে। আর শুধুমাত্র বন্ধু থাকলে যে হ্যাপি হয়ে যাবে এরকম কোনো মানে নয়, তার সাথে সাথে তার খাওয়া দাওয়া, ঘুমানো, এক্সারসাইজ, এগুলো ইম্পর্টেন্ট। জিনিস আমরা শিখছি, একের পর এক আমরা শিখে যাচ্ছি। এরপরে এর পরের প্রশ্ন যে আমরা যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ানো যায়? সরি, হ্যাঁ, ঠিক আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আমরা বাড়াতে চাই, তাহলে আমাদেরকে প্রথম কথা হচ্ছে জানতে হবে যে আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে হবে। ইমিউনিটিকে বুস্ট করতে গেলে আমাদেরকে সুষম খাদ্য খেতে হবে। সুষম খাদ্য অর্থাৎ যেটা আগে বললাম, গ্রিন ভেজিটেবল বা এই ডায়েট, মানে একটা হেলদি ডায়েট এটা। আর এর সাথে সাথে কি করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, ওয়াটার পরিমাণ মতন করতে হবে, ভক্ষণ করতে হবে, এবং এক্সারসাইজ করতে হবে, এবং তাকে তার কাজকর্মে ব্যস্ত থাকতে হবে, তাহলে এটা হতে পারে। মানে এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা তার আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা তার বৃদ্ধি হতে লাগবে। আর এক্সেসিভ মেডিসিন না খাওয়া, মানে যতটা পরিমাণ তার প্রয়োজন তখন খাওয়া। অনেক জিনিস আছে আমাদের বডির জন্য ন্যাচারাল, যেমন ফিভার, এইগুলো কাফ হওয়া, এগুলো ন্যাচারাল আমাদের বডির জন্য, এগুলো 2-3 দিনে 48 ঘন্টা পর সেরে যায়। যদি কারোর এক্সেসিভ হয়, সে যেন ডক্টরের কনসার্ন নিয়ে
মেডিসিন খান। এখন যেমন দেখা যাচ্ছে বিভিন্ন পেরেন্টসরা তাদের ছেলে মেয়েদের যখন গ্যাস্ট্রিক হচ্ছে বা তারা কিন্তু মানে গ্যাস্ট্রিকের যে ওষুধ সেটা কিন্তু খাইয়ে দিচ্ছে পরপর এরকম না, খাইয়ে এটা দিচ্ছে। চেষ্টা করতে হবে যে যদি আর্লি টাইমে হয় তাহলে কিন্তু মেডিসিন না করে আমার মনে হয় সে একটু এক্সারসাইজ করুক, একটু ঠিকঠাক ভাবে খাক, একটু স্লিপ করুক, একটু মানে এক্সারসাইজ করুক, এইগুলোকে তার ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করবে। আর যদি তার একান্তই নিড হয়, প্রয়োজন হয়, এই জন্যই বললাম যে ডক্টরের কনসার্ন, কারণ ডক্টর মানে যদি না প্রয়োজন হয় তাকে মেডিসিন দেবেন। আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমি একটু কঠিনই প্রশ্নটা করছি আপনার জন্য, যে এই যে আপনি বলছেন এক্সারসাইজ, তো এখনকার ছেলেরা বলবে, যেটা মানে এখনকার জেনারেশন যেটা বলবে যে আমরা সময় কখন পাবো, কারণ আমাদের স্কুলের পরেই আবার একটা টিউশন, স্কুল থেকে আসার পর আবার একটা টিউশন, আবার নিজের পড়তে বসছি, এই ক্লাস, গান ক্লাস, নৃত্য ক্লাস, যা হাজারো ক্লাস এখন মানে পেরেন্টসরা দিয়ে দিচ্ছে, এতটা চাপ দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ দেখো, ওয়ার্ক সবার কাছেই কিন্তু প্রচুর কাজ বর্তমান টাইমে, আর সবার কাছে 24 আওয়ার্স। এই যে স্টাডি করছে, কেউ পড়তে যাচ্ছে, কেউ গান শিখতে যাচ্ছে, যাই কিছু করতে যাচ্ছে, এর উদ্দেশ্য কি? তার লাইফে সে বেটার হবে, ভালো হবে, হ্যাঁ কি না? ভালো পজিশনে তার কেরিয়ার যাবে এবং সে একটা গুড হিউম্যান বিং হবে, তাই তো? তাহলে একটা ব্যক্তি সে সফল হলো, সব কিছু হলো, দেখা গেল তার হেলথই ঠিক নেই। হেলথ ইজ আ ওয়েলথ, অ্যান্ড হেলথ ইজ ইম্পর্টেন্ট ওয়েলথ, মানে মোস্ট ইম্পর্টেন্ট ওয়েলথ। হেলথ মানির থেকেও এবং আদার্স অন্যান্য জিনিস থেকেও, গ্যাজেটের থেকেও হেলথটা খুব জরুরি। তাহলে হেলথ যদি না তার ঠিকঠাক থাকে, তাহলে সে এত অ্যাক্টিভিটি করে কি লাভ? আর হেলথ ঠিকঠাক করার জন্য কিচ্ছু করতে হবে না, 20 মিনিট দিনে এক্সারসাইজ করতে। 20 মিনিট সময় সবার কাছে আছে, যদি কেউ না করে তাহলে সেটা তার এক্সকিউজেস, বা সে অতটা মানে কি বলা যায় যে হেলথ রিলেটেড কনসার্ন নয়। এটাই আমাদের কাজ, তাকে হেলথ রিলেটেড সচেতনতা তৈরি করা সমাজের মধ্যে। আচ্ছা, বিভিন্ন স্টুডেন্টকে আমরা দেখেছি যে তারা ক্যারাটি শিখতে যায়, বিভিন্ন একটা মাস্টার আছে, তো ক্যারাটিটাই কি একটা মানে ওইটা করলেই তো দ্যাটস এনাফ, নাকি আরো কিছু আপনি বলতে চাইছেন যে এক্সারসাইজ করা দরকার? না, এক্সারসাইজ প্রত্যেকটা ব্যক্তির করা দরকার। ক্যারাটে হচ্ছে একটা আর্ট, যার দ্বারা আমরা আমাদের বডিকে বা আমাদের শরীরকে বা বিভিন্ন প্রবলেম, বিভিন্ন ফাইটিং থেকে নিজেদেরকে জাস্ট সেলফ ডিফেন্স করতে পারি। এবং এতে কি হয়, ক্যারাটেতে একটা ট্রেনিং দেয় প্রপার, যারা মার্শাল আর্ট এক্সপার্ট আছে, এবং সেই অনুযায়ী আমরা অনেক এক্সারসাইজ, অনেক ব্যায়াম সেগুলো শিখে যাই, এটাই। কিন্তু এছাড়াও আমরা নর্মাল এক্সারসাইজ করেও আমাদের বডিকে হেলদি রাখতে পারি। মানে ক্যারাটি শুধুমাত্র মানে সেটা আর্ট, আর্ট এক্সারসাইজ করতেই হবে, এক্সারসাইজ তো করতে। তাহলে তারপরে প্রশ্নে যাইছে, ওকে দীর্ঘক্ষণ বসে থাকলে শরীরে কি ক্ষতি হয়? ওকে, এটাও একটা কমন প্রশ্ন যে দীর্ঘক্ষণ আমরা যদি বসে থাকি শরীরে কি ক্ষতি হয়। দীর্ঘক্ষণ যদি আমরা বসে থাকি, আমাদের যে পশ্চার আছে, গেস্টার আছে, সেটা একটা সমস্যা হয়, এবং আমাদের কোমরে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, এবং আমাদের আমরা মোটা হয়ে যাই দীর্ঘক্ষণ বসে থাকার যদি কাজকর্ম করে। যেমন কেউ কম্পিউটারে কাজ করে, কেউ হয়তো টিচার, সে পড়ায়, কেউ হয়তো মানে বসে বসে কিছু কাজ করছে, সিকিউরিটি গার্ড, এরকম মানুষদের জন্য কেউ এক্সেসিভ ভাবে মোটা হয়ে যায় দ্রুত। আমরা দেখি তার থেকে বরঞ্চ যে চাষি বা যে আরো অন্যান্য কাজ করছে, ডেইলি দৌড়াদৌড়ির কাজ, সাইকেল জার্নি, সে মোটা হয়নি। তার মানে কি, যে বেশিক্ষণ বসে থাকলে মোটা হয়, হাড়ের প্রবলেম হতে পারে, এবং হার্ট অ্যাটাকও আসতে পারে। ফলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর যেন আমরা না এক জায়গায় বসি, হাইয়েস্ট আধ ঘন্টা। তারপরে আমরা একটু উঠলাম, একটু স্ট্রেচিং করলাম, একটু জল খেলাম, একটু হাঁটাহাঁটি করলাম, এভাবে আমরা আমাদের বডিকে ঠিক রাখতে পারি। মানে ধরুন মানে এটা কি রেগুলারলির কথা বলছেন, নাকি ধরুন রেগুলারলির কথাই ধরুন কেউ বাসে জার্নি না, করছে, সেটা নয়, সেটা একটা এক্সেপশনাল কেস, সেটার জন্য নয়। সে বাদে এমনি নর্মাল টাইমে মোটামুটি একটু করা যেতে পারে। অনেক কিছু জানা যাচ্ছে আপনার কাছ থেকে স্যার। তো পরের প্রশ্ন করছি স্যার, ওকে, ফাস্ট ফুড কি পুরোপুরি বাদ দেওয়া উচিত? অনেকে আছেন যারা ফাস্ট ফুড খায়, তো তারা একদম না খেতে পারলে বলবে যে না খাবো না, এরকম তো পুরোপুরি বাদ দিয়ে দিবে এরকম? ঠিক আছে, ফাস্ট ফুড পুরোপুরি বাদ দিতে হবে এরকম কোনো মানে নয়। তবে আমার যেটা মতামত, যে ফাস্ট ফুডকে কম করা যেতে পারে, যতটা কম খাওয়া যায়, কারণ ফাস্ট ফুড খেয়ে আমাদের বডিতে কোনো বেনিফিট হয় না, উল্টে ক্ষতি হয়। এবার কেউ যদি পারে পুরোপুরি ছাড়তে, তাহলে আমি বলবো দ্যাটস আ গুড, ভালো জিনিস। কিন্তু যদি না পারে, যতটা সম্ভব তার দ্বারা উচিত কম খায়, যাতে এক্সেসিভ না খায়। যতটা পরিমাণ কম করা গেলে তত ভালো। তত ভালো তার জন্য। এরপরের প্রশ্ন স্যার, যে ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট কি সবার জন্য প্রয়োজন? আচ্ছা, মানে ভিটামিন আর মিনারেল সাপ্লিমেন্ট যেগুলো মানে বাইরে থেকে নেয়, কেউ ড্রিঙ্কিং হিসাবে নেয়, কেউ ইনজেক্ট হিসাবে নেয়, না,
আমি বলবো যে এই ভিটামিন, মিনারেল বা সাপ্লিমেন্ট বা লোকাল মার্কেটে যাই কিছু প্রোডাক্ট আছে, এগুলো উইথাউট কনসার্ন অফ দ্য ডক্টর ডোন্ট টেক ইট, গ্রহণ করা উচিত নয়। এগুলো ডক্টরের পরামর্শ ছাড়া গ্রহণ করে। কারণ আমার শরীরে যে ভিটামিন কম, হাউ টু আই নো? আমি কিভাবে জানলাম? আমি একটা নর্মাল মানুষ, কমন হিউম্যান বিং, আমার পক্ষে তো সম্ভব নয়। তাহলে আমার পক্ষে কনজিউম করা উচিত নয়। আমাকে কি হতে হবে? ডক্টরের পরামর্শ নিতে হবে। আর যতটা সম্ভব ন্যাচারালি ভাবে কিভাবে ভিটামিন আমরা পেতে পারি, যেমন কোনো শাকসবজি খেয়ে, এক্সারসাইজ করে, সূর্যের তাপে থেকে ভিটামিন ডি নেওয়া, এই ধরনের আমাদেরকে ন্যাচারালি ভাবে ভিটামিন গ্রহণ করে নিতে হবে, রাদার দেন সাপ্লিমেন্ট, এই ট্যাবলেট হোক, ইনজেকশন হোক, এগুলোকে বাদ দেওয়া আমার মনে হয় ভালো। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে ভিটামিনের বিভিন্ন সিরাপ বা এরকম কোনো কিছু গ্রান্ড মাদেরকে দেওয়া হয় বাচ্চাদের। মানে বাচ্চাদের ক্ষেত্রে কেন বললাম, কারণ গ্রান্ড মারা কি করে, ওই বাচ্চাদেরকে খাইয়ে দেয় এক দু আচ্ছা, মানে আমরা যেগুলো দেখি যে ফিভার হলে বা তারপরে যখন হয় ভিটামিন দেয়, এগুলো আমি বারবারই বলবো যে যাই কিছু মেডিসিন আমরা যাই কিছু করি ডক্টরের পরামর্শ। কারণ ডক্টর হচ্ছে আমাদের বডির এক্সপার্ট, এই জন্য তাদের পরামর্শ নিয়ে করা উচিত। এছাড়া আমরা আমাদের যতটা করতে পারি, বেশিরভাগ বারবারই বলবো যে ন্যাচারাল প্রোডাক্টের উপরে করতে, এবং মানে কি খাওয়া দাওয়া করা, এক্সারসাইজ করা, ব্যায়াম, গুড স্লিপ, এগুলো যাতে এই প্রবলেমটাই না আসে আমার, সেটা করাটাই বেশি জরুরি। এর পরের প্রশ্নটা হচ্ছে যারা ধূমপান করেন তাদের জন্য। তো অবশ্যই যে সমস্ত বন্ধুরা আপনাদের ধূমপানের মধ্যে আছেন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো পরের প্রশ্ন হচ্ছে যে ধূমপান ছাড়ার পর শরীরে কি কি পরিবর্তন হয়েছে? আচ্ছা, ধূমপান ছাড়ার পরে আমাদের শরীরে কি পরিবর্তন আছে? ওকে, মানে দারুণ কোশ্চেন। মানে যে প্রশ্নটা করছে, মানে সে ধূমপান ছাড়তেই চায়, রেডি। মানে সে জানে, আমরা সবাই জানি যে ধূমপান আমাদের শরীরে ক্ষতিকারক, আমাদের বডির যে রেসপিরেটরি সিস্টেম আছে তাকে মানে এফেক্ট করে। রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ কি, সহজ ভাষায় যদি বলি, যে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়া সেটাকে প্রবলেমেটিক করে এবং হাঁপানি বা অ্যাজমা রিলেটেড ব্রঙ্কাইটিস এই ধরনের রোগকে সৃষ্টি করে। এই জন্য বলবো, এবং আমাদের ফুসফুসকে এফেক্ট করে, এই জন্য বলবো, বা হার্ট অ্যাটাককে বৃদ্ধি করে, মানসিক চাপ বৃদ্ধি করে, এবং আমাদের নানা রকম দুশ্চিন্তা বাড়ায়, এবং একটা ক্ষতিকারক জিনিস। এই জন্য যারা ধূমপান ছাড়তে চায়, সে ছাড়ার ঠিক একদিন দুদিন পরে দেখবে তার বডিকে একটা দারুণ ফিল করছে, সে একটা নিজেকে হেলদি মনে হবে, একটা ওয়েলদি বডি, ওয়েলদি মাইন্ড, দারুণ থট, দারুণ থিঙ্কিং আসবে, এবং সে একটা রোল মডেল সমাজের জন্য। এই জন্য প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনি যে পয়সাগুলো নষ্ট করছেন এই ধূমপান করে, এর থেকে বরঞ্চ আপনি যদি এটা লাভ হতো, ধূমপান করে যদি শরীরের লাভ হতো, তাহলে আমিও করতাম, কিন্তু এর কোনো লাভ নেই, আমরা সবাই জানি কোনো লাভ নেই। অর্থাৎ আমি বলবো একে বহিষ্কার করতে, এটা একটা আমাদের সমাজ একটা মানে খারাপ অভ্যাস। আমি বলবো একে বহিষ্কার করে আস্তে আস্তে অভ্যাসকে চেঞ্জ করে, আমরা অভ্যাস রিলেটেড ভিডিও বানিয়েছি কিভাবে অভ্যাসকে চেঞ্জ করা যায়, সেটা দেখলে পাওয়া যাবে। এই অনুযায়ী আস্তে আস্তে এই অভ্যাসকে পরিবর্তন করে যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে সেই পয়সায় ভালো জিনিস খাওয়ার, মানে আপেল খাওয়া, ছোলা খাওয়া, খেজুর খাওয়া, ডিম খাওয়া, এইগুলো খাওয়াটা আমার মনে হয় বেশি উত্তম, এবং ছেড়ে দিলে সে একটা দারুণ ফিল করবে। আচ্ছা, মানে সে একদম তরতাজা একদম ফিল করবে। একদম। আচ্ছা, এরপরে হচ্ছে যে হাঁটা নাকি দৌড়ানো, কোনটা বেশি উপকারী? হাঁটা নাকি দৌড়ানো কোনটা বেশি উপকারী, এটা হচ্ছে দুটো পারসেপশন আছে। যে যদি ইউথ হয়, ইয়াং হয়, তার কাছে জোশ আছে, ক্যাপাবিলিটি আছে, ক্ষমতা আছে, এবং সে তাহলে দৌড়া তার জন্য। আর যদি একটু অসুস্থ ব্যক্তির জন্য তো দৌড়ানো হাঁটা বন্ধই। যদি একটু বয়স্ক ব্যক্তি হয়, সেরকম তার বর্তমান এনার্জি নেই, স্ট্রেংথ নেই, তাহলে তার জন্য নর্মাল হাঁটা, ওয়াকিং হচ্ছে গুড। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বৃদ্ধ মানুষেরা এখন তাদের এন্ড অফ দ্য টাইমে গিয়ে তারা কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে ইউথ যারা তারা কিন্তু ঘুমিয়ের মধ্যে পড়ে আছে। এটা একটা গুড কোশ্চেন। দেখো মিরাজ, প্রত্যেকটা ব্যক্তিকেই কিন্তু একটা টাইমে তাকে এক্সারসাইজে ফিরে আসতে হবে, তাকে ভালো করে মানে সুষম খাদ্য খেতে হবে, এবং তাকে হাঁটতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে। এখন মানে ডিপেন্ড করছে পার্সনের উপরে যে ইয়াং অবস্থায় হাঁটবে না দৌড়াবে, না বয়স্ক অবস্থায় অসুস্থ হয়ে মেডিসিন গ্রহণ করে ডাক্তারকে ফিস দিয়ে তারপরে এসে সে হাঁটাহাঁটি করবে। আমার মনে হয় যে এখন থেকেই নিজের বডিকে সুস্থ রাখা উচিত, তাহলে অনেকটা প্রবলেম বা যন্ত্রণা বা সমস্যা থেকে সে মুক্তি হতে পারে। আর এখন থেকে ইউথকে মানে দৌড়ানো উচিত, এবং বয়স্কদের হাঁটা উচিত। একদমই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল।
আমাদের। তো মানুষ স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি কোন ভুলগুলো করে? মানুষ স্বাস্থ্য নিয়ে সব থেকে বেশি ভুলগুলো কোনগুলো করে? যেটা করে মানুষ, যে খাওয়ার দাওয়ারকে কম করে দেয়, কম খায় বা এক্সেসিভ খেয়ে ফেলে, দুটোই ক্ষতিকারক। ওয়াটার কম খায়, আর বিভিন্ন জাঙ্ক ফুড এই রিলেটেড খাবার খায়, কম ঘুমায় মানুষ, বেশি পরিমাণে মোবাইল ঘাঁটে। এইগুলো হচ্ছে সমস্যা। এইগুলোকে মানে বাদ দিয়ে তাকে একটা হেলদি লাইফে ফিরে আসতে হবে। মানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একজন ভাবলো যে রাত্রেবেলা, আপনি যেটা বলছিলেন যে রাত্রেবেলায় সে ভাবলো না আমার কাল থেকে স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দেওয়ার দরকার, তারপর থেকেই সে একদম মানে খুব জিমের মতো জিমে হ্যাঁ, গিয়ে বা এতে এটা- গিয়ে এরকম খুব বড় একটা অনেক এক্সারসাইজ করে নিল, তারপরে আর সে হচ্ছে উঠতে পারছে না, এরকম একটা ব্যাপার হয়ে না, গেল। এটা এই জন্য বলবো যে কনসিস্টেন্সি রাখতে হবে। এক্সারসাইজ কোনো একদিনের জিনিস না, যে একদিন করলাম ফিট হয়ে গেলাম, এরকম ব্যাপার না। মানে এটা একটা লং টার্ম অভ্যাস, হ্যাবিট রাখতে হবে, যে ইচ এন্ড এভরিডে, এবং আস্তে আস্তে, প্রথমে স্লো দিয়ে শুরু করতে হবে, আস্তে আস্তে, যতটা আমার বডি নেই, আস্তে 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 সেটাকে বাড়াতে হবে, এইভাবে করতে হবে। আচ্ছা আচ্ছা। কোন লক্ষণগুলো দেখলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া দরকার বা চিকিৎসা করা উচিত? আচ্ছা, মানে যদি আমার মনে হয় যে মানে আমার খুব দেখছি যে আমার মানে ছাতিটা খুব যন্ত্রণা করছে বা হৃৎপিণ্ডে রিলেটেড সমস্যা মনে হয়, তাহলে দ্রুত ডক্টরের কাছে যাওয়া উচিত। মনে হচ্ছে খুব পায়ে একটা চোট বা মচকা লেগে গেছে, এরকম একটা, খেলতে গিয়ে হোক, সিঁড়ি থেকে নামতে হোক, তাহলে ইমিডিয়েট ডক্টরের কাছে যাওয়া উচিত। বা এছাড়াও যদি মনে হয় যে খুব আমার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হচ্ছে, তাহলে ডক্টরের কাছে যাওয়া উচিত। এই ধরনের মানে যেগুলো মানে ক্রিটিক্যাল খুব, সেগুলোকে ডিলে না করে যত দ্রুত আমরা ডক্টরের কাছে যাব, তত দ্রুত আমরা সুস্থ হতে পারি। আচ্ছা আচ্ছা। তো এই যে হার্টের ব্যাপারটা যেটা বললেন, সেই ক্ষেত্রে যদি মানে হার্ট অ্যাটাক যদি কারো চলে আসে, সেই ক্ষেত্রে করণীয়টা কি আছে? কোনো আশেপাশে হ্যাঁ, এটার একটা যেটা হয় যে প্রথমে আমরা জানতে হবে যে হার্ট অ্যাটাক যাতে না আসে, তার জন্য কি করতে হবে? এই এক্সারসাইজ করা উচিত, পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া উচিত, ঘুমানো উচিত পর্যাপ্ত পরিমাণে। এইগুলো হেলদি লাইফ করলে এগুলো আসার চান্স কম। আর যদি আসে, আমাদেরকে কি করতে হবে? এর একটা মানে ট্রেনিং হয়, যে মানে হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর, সেই বিভিন্ন ওই চেস্ট পাম্প যেগুলো হয়, সেগুলো এরকম ট্রেনিং হয়, এগুলো শিখে রাখতে পারে। এখন বর্তমান ইউথদের জন্য এগুলো ঘরোয়া হয়, শিখে রাখতে পারে। এছাড়াও ইমিডিয়েট চেষ্টা করতে হবে যে মানে যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্সের সঙ্গে কন্ট্যাক্ট করে ডক্টরের কাছে পৌঁছানো যায়। হ্যাঁ, তো স্যারের কাছে আমি আরেকটা এইবারে যে প্রশ্নটা, এইবারে প্রশ্নটা হচ্ছে লাস্ট প্রশ্ন, Okay. and এটাই শেষ প্রশ্ন দর্শকবিন্দু। তো আপনি আমাদের দর্শকদের জন্য এবং আপনার চ্যানেলে যারা দর্শক আছে তাদের জন্য আপনি কি কি 5টা স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ দিবেন? ওকে, স্বাস্থ্য সম্পর্কিত যে বিশেষ পরামর্শ, অনেক পরামর্শ আছে, কিন্তু 5টা যদি আমাকে টপ মোস্ট 5টা আইডেন্টিফাই করতে হয়, তাহলে আমি বলবো ইন জেনারেল সবার জন্য প্রথমত হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য ভক্ষণ করুন, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, পর্যাপ্ত পরিমাণে ঘুমান, 7 থেকে 8 ঘন্টা। 3 নম্বর, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। 4 নম্বর, প্রত্যেক দিন 20 থেকে 30 মিনিট এক্সারসাইজ করুন। আর 5 নম্বর হচ্ছে যে আপনি এই যে উল্টোপাল্টা যে খাওয়া, অর্থাৎ আপনার যে ফাস্ট ফুড হোক বা এই যে নেশা জাতীয় যে তামাক, গুটখা বা সিগারেট, এই ধরনের থেকে মুক্তি হন বা বেঁচে থাকুন। আর চেষ্টা করুন যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটু আনন্দ ফুর্তি বা যেই কাজটা আপনার ইন্টারেস্ট লাগে, সেই কাজটা সারাদিনে 10 মিনিট 20 মিনিট করার, মনে হচ্ছে আপনার হবিজ যেটা আছে সেটা 20-30 মিনিট করা আপনার জরুরি। দারুণ দারুণ। আমরা আজকে কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কিছু আমরা জানতে পারলাম, হিউজ একটা নলেজ আমরা নিলাম এই পডকাস্ট থেকে। অ্যান্ড যারা দেখছেন, আমি বারবার বলছি যে রিকোয়েস্ট করছি যে তারা অবশ্যই শেয়ার করবেন। এবং স্যার কিন্তু আজকে আমরা পেয়ে খুবই আনন্দিত, মুখরিত। অ্যান্ড কি আর বলবো, যেগুলো ভাষায় মানে প্রকাশ করা যাবে না, এত কিছু আমাদেরকে শেখালেন, এতটা মূল্যবান সময় আমাদেরকে ব্যয় করলেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। Okay. তো আমরা এই পডকাস্ট থেকে বিদায় নেব। Okay, তো okay. স্যার, আপনি লাস্ট কিছু Thank you. বলবেন? Also thank you Miraj for inviting me of this great podcast. অসংখ্য ধন্যবাদ, এবং আশা করব যে আবার নেক্সট এতে আসা বা নেক্সট পডকাস্ট করার। আমাদের যেটা একটা উদ্দেশ্য, বা সব সময় আমার পক্ষ থেকে ওয়াসিং ওয়েলনেস একাডেমির একটাই উদ্দেশ্য, যে প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ হয়, প্রত্যেকটা মানুষ যাতে হ্যাপি থাকে, প্রত্যেকটা
সমাজ যাতে হেলদি হয় এবং স্পেশালি ইউথ জেনারেশন যারা আছে তারা যাতে একটা নেশামুক্ত হয় এবং যাতে হেলদি লাইফস্টাইল এক্সারসাইজকে দেয় এবং রাত্রে আর্লি ঘুমানো এবং মর্নিং এ আর্লি উঠা, এই মেসেজ এবং একটা কোড দিয়ে শেষ করব যে আর্লি টু বেড আর্লি টু রাইজ ম্যান মেক্স আ হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। এই সঙ্গে আমরা বিদায় নিচ্ছি। এই পডকাস্টে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই জন্য দেখতে থাকুন অবশ্যই ওয়াসিম ওয়েলনেস একাডেমি। ধন্যবাদ সবাইকে।